কেমন যাবে 2024 ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে? আজকের ভিডিওর মাধ্যমে মূলত এটাই তুলে ধরবো। তো এটা ডিটেলস আলোচনা করব এবং তার পাশাপাশি এটা দেখবো নিফটি আউটলুক কি আছে 2024-এর ক্ষেত্রে, নতুন টেকনিক্যাল টার্গেট কি আছে, তার পাশাপাশি ব্যাংক নিফটির টেকনিক্যাল টার্গেট কি আছে এবং পোটেনশিয়াল টার্গেট কি আছে। এবং তার পাশাপাশি যদি এটা দেখবো যে নিফটি যদি পারফর্ম করে, নতুন লাইফ টাইম হাই বানায়, তো সেক্ষেত্রে কোন সেক্টর এতে পার্টিসিপেট করবে। কেন কি এই জিনিসটা জানাটা খুবই দরকার, যে আমরা যদি আগে থেকে এই জিনিসটা বুঝতে পারি বা কিছুটা প্রেডিক্ট করতে পারি যে কোন সেক্টর এখানে পার্টিসিপেট করতে পারে, এবং ওই সেক্টর যদি আমরা সুইং ট্রেড করি বা লং টার্ম ইনভেস্টমেন্টও করি না কেন, তো সেক্ষেত্রে একটা ভালো প্রফিটের পার্সেন্টেজে আমরা গেইন করব। তো ওভারঅল ভিডিও এর আশেপাশেই থাকবে যে নিফটি আউটলুক কি আছে 1-1.5 বছরে। তো ইন ডেপথ আলোচনা করবো। আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলে রাখি যে আমার নাম দীপাঞ্জন, আমি মিউচুয়াল ফান্ড, পার্সোনাল ফাইন্যান্স এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও বানাই, এবং যেটা আমি শিখেছি লাস্ট কয়েক বছর সেটাই শেখানোর চেষ্টা করি। তো নিফটি এবং ব্যাংক নিফটি যদি চার্ট প্যাটার্নটা এই মুহূর্তে আমরা দেখি এবং স্টাডি করি, তাহলে জিনিসটা অনেকটি ক্লিয়ার হবে, এবং এটাই এখন শো করবো যে আলটিমেটলি নিফটি এবং ব্যাংক নিফটি কি বলছে। তো নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি যে নিফটি কিন্তু অলরেডি একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, এবং যে অলরেডি ব্রেকআউট দিয়ে অনেকটা 18%-এর মতো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং দেখিয়ে অলরেডি টেকনিক্যাল টার্গেটের কাছাকাছি কিন্তু চলে এসেছে। এটা হয়তো রিসেন্টলি কনসলিডেশন শেষ করে এটা ব্রেকআউট দিয়ে এটা অ্যাচিভ করবে, বা অলমোস্ট অ্যাচিভ হয়েছে বলা যায়, কারণ কি 1-2% এটা না না ধরার মতো নেই। তো সেক্ষেত্রে নিফটি ফিফটি কিন্তু এটা ভালো পারফর্ম করেছে। এবং যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, তো সেক্ষেত্রে ব্যাংক নিফটিও কিন্তু এটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে এবং অলরেডি ব্রেকআউট দিয়ে চলা শুরু করছে। তো ব্যাংক নিফটি কিন্তু টার্গেটটা অ্যাচিভ করেনি, কেন ব্যাংক নিফটি পোটেনশিয়াল টার্গেট আছে 51,412। তো সেটা অ্যাচিভ করতে কিছুটা সময় বাকি আছে। তো আমার মনে হয় ব্যাংক নিফটিও এটা পারফর্ম করবে, কেন ব্রেকআউট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এই টেকনিক্যাল টার্গেটের বেসিসে কিন্তু ব্যাংক নিফটি টোটাল ব্যাংকিং ইন্ডেক্সটা কিন্তু পারফর্ম করেনি, এটা বলা যেতে পারে। তো তার মানে এই চার্ট প্যাটার্ন দেখে একটা জিনিস ক্লিয়ার যে নিফটি পারফর্ম করলেও ব্যাংক নিফটি কিন্তু এখনো পারফর্ম করেনি। নিফটি ব্যাংক নিফটি পারফর্ম করার একটা জায়গা আছে। আর ব্যাংক নিফটি বলতে এখানে ইন্ডিয়ান স্টক মার্কেটে যতগুলো ব্যাংক আছে তার রিপ্রেজেন্ট করে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে ব্যাংক নিফটির আন্ডারে, ব্যাংক নিফটির নিফটি ফিফটির আন্ডারে, নিফটি ফিফটির ওয়েটেজ হচ্ছে ব্যাংক নিফটিতে 45%। তার মানে নিফটি ফিফটির আন্ডারে যতগুলো স্টকস আছে তার মধ্যে ব্যাংক নিফটি 45% জায়গা দখল করে আছে। তো সেক্ষেত্রে একটা ক্লিয়ার ইন্ডিকেশন যদি নিফটি ব্যাংক নিফটি যদি ওই যে গ্যাপটা আছে ওই গ্যাপটা যদি ফিল আপ করে, তো সেক্ষেত্রে নিফটি নতুন নিফটি টার্গেট ব্রেকআউট দিয়ে আবার নিফটি ফিফটি চলা শুরু করবে। আর নিফটি ফিফটি চলা মানে তো ওভারঅল স্টক মার্কেটে যে মানে পারফর্ম করা, নতুন 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 করে টেকনিক্যাল টার্গেট বা নতুন করে নতুন হাই বানানো। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা পজিটিভ মুভমেন্ট আছে, এবং এবং কন্টিনিউয়াসলি এটা বাড়বে। তো এটা চলে গেলো টেকনিক্যাল ব্যাপারে। এবার যদি ফান্ডামেন্টালি দিকে যাই, তো সেক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে নিফটি ব্যাংক নিফটি কেন পারফর্ম করে সেটা যদি দেখি, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি বড় বড় সেক্টরে যে ব্যাংকগুলো আছে, এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এবং মানে সব যত ব্যাংক আছে, তো সব ব্যাংকই কিন্তু ইপিএস বা আর্নিং পার শেয়ার কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, নেট প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। লাস্ট 2 বছর 3 বছর ধরে কন্টিনিউয়াসলি প্রতিটা কোয়ার্টার নেট প্রফিট বাড়ছে, যেটা কিন্তু স্টক প্রাইসে রিফ্লেক্ট হয়নি এখনো। তো সেক্ষেত্রে এই জিনিসটা যদি যখন এরা, এবং আপকামিং কোয়ার্টারে আমি যেটা বলছি 1 বছরের মধ্যে, 1 বছরে যদি আমার মনে হয় স্টক প্রাইস আরও অনেকটাই বাড়বে, কারণ কি 4টা কোয়ার্টারের রেজাল্ট পাবলিশড হবে। তো সেক্ষেত্রে কিন্তু যখন ইপিএস বা আর্নিং পার শেয়ার বা নেট প্রফিট 2 গুণ 3 গুণ হয়ে গেছে, স্টক প্রাইস পারফর্ম করছে না, এটা কোনোদিনই হতে পারে না। এটা স্টক প্রাইসকেও পারফর্ম করতেই হবে। আর যেটা বললাম যে নিফটি ফিফটির আন্ডারে ব্যাংকিং সেক্টরের পারফর্ম ওয়েটেজ 50%, 45%-এর মতন আছে। তো সেক্ষেত্রে ব্যাংক নিফটি পারফর্ম করছে, তার পাশাপাশি কিন্তু নিফটিকে পারফর্ম করতে বাধ্য। তো সেক্ষেত্রে এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি বা যে নতুন লাইফ টাইম হাই বানাবে, এবং ব্যাংক নিফটি নতুন লাইফ টাইম বানাবে। তার পাশাপাশি যেটা বলছিলাম যে একটা আছে চার্ট প্যাটার্ন তৈরি করছে, প্লাস ফান্ডামেন্টাল রিজনও আছে। তো এখন একটা সবচেয়ে বড় যেটা কোশ্চেন আসবে, যে আমরা এটা বুঝলাম যে নিফটি পারফর্ম করবে, নতুন লাইফ টাইম হাই বানাবে, এবং ব্যাংক নিফটিও পারফর্ম করবে। তো এই ক্ষেত্রে কোন সেক্টর পারফর্ম করবে, কোন সেক্টরে আমরা যদি ইনভেস্টমেন্ট করি বা সুইং ট্রেড করি আমরা বেশি বেশি প্রফিট অর্জন করতে পারবো। তো সেক্ষেত্রে একটা জিনিস বলার, যেটা হচ্ছে যেটা বললাম যে ব্যাংকিং সেক্টরে যত প্রাইভেট সেক্টর ব্যাংক আছে বড় বড়, যে সেই প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো, সরি প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো তো অবধারিতভাবে পারফর্ম করছে। তো ওটা একটা ভালো ইনভেস্টমেন্ট অপশন, যে এসবিআই, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। তো এইসব ব্যাংক তো পারফর্ম করবেই। তার পাশাপাশি আমি যদি অন্য সেক্টরের কথা বলি, যেমন বাজাজ ফিনসার, বাজাজ ফাইন্যান্স, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, নেসলে, ব্রিটানিয়া,
তারপর পিডলাইট, তারপরে হ্যাভেলস, প্রতিটা কোম্পানির স্টক প্রাইস কিন্তু এখনো কিন্তু নতুন লাইফ টাইম হাই বাড়ানি। এবং যদি পেইন্ট ইন্ডাস্ট্রির কথাও বলি, যে ইন্ডিগো পেইন্ট, বাজার পেইন্ট, এক্সনবল, তারপরে সব যে পেইন্টের যে পেইন্ট ইন্ডাস্ট্রি বাকি স্টকগুলো, ওরাও কিন্তু নতুন লাইফ টাইম হাই বাড়ানি। তো আলটিমেটলি যদি বলতে চাই যে ওভারঅল কিন্তু স্টক মার্কেটে র্যালি আসছে, এবং আমার মনে হয় না কোনো সেক্টরে এতে বাকি থাকবে। যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, ইনফ্রাস্ট্রাকচার স্টকগুলো কিন্তু রিসেন্টলি বাড়েনি, বা নতুন কোনো অনেকদিন ধরে কনসলিডেশন পিরিয়ড আছে। তো এরা যেমন পার্টিসিপেট করেনি, এরাও এটা পার্টিসিপেট করতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ফার্মাও অনেকদিন ধরে কনসলিডেশন পিরিয়ডে আছে, তো ফার্মাও পার্টিসিপেট করতে পারে। এবং যেটা মেইন জিনিস ব্যাংকিং সেক্টর, সো সেটা তো অবধারিতভাবে পার্টিসিপেট করবে। তো ওভারঅল যদি সাম আপ করি জিনিসটা, তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই র্যালিটা শুধুমাত্র একটা সেক্টর র্যালি না, আমার মনে হয় ওভারঅল একটা হলিস্টিক র্যালি আসতে চলেছে নেক্সট 1 থেকে 1.5 বছরের মধ্যে। তো সেক্ষেত্রে আমার একটাই বলার, যে যদি ফান্ডামেন্টালি সলিড কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করে থাকি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ইনভেস্টেড থাকবো। প্রফিট যদি আমাদের বুক করার ইচ্ছা থাকে, বা টেকনিক্যাল টার্গেট অনুযায়ী প্রফিট বুক হয়, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তার পাশাপাশি যদি আমি লং টার্ম ইনভেস্টমেন্ট দিকেও তাকাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইনভেস্টেড থাকতে পারি, যে ভালো ভালো কোম্পানি স্টকসে আমরা কন্টিনিউয়াসলি ইনভেস্টেড আছে। এই প্রসঙ্গে একটা জিনিস বলার, যে যেটা লার্জ ক্যাপ, যেটা বললাম লার্জ ক্যাপ এবং ব্যাংকিং সেক্টর যেমন পারফর্ম করেনি, তার পাশাপাশি একটা সেক্টর আছে এটা কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, সেটা হচ্ছে স্মল ক্যাপ স্টকস। স্মল ক্যাপ স্টকসগুলো দেখা যাচ্ছে যে ওর মানে লাস্ট 1-1.5 বছরের মধ্যে 200%, 300%, 400% মধ্যে রিটার্ন দিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার একটা সাজেশন হবে যে এখানে যদি কিছু পার্সিয়ালি প্রফিট বুক করা যেতে পারে, যদি আমি শর্ট টার্মের জন্য কিনে থাকি, তো এখানে প্রফিট বুক করে আমরা কিন্তু লার্জ ক্যাপে আমরা শিফট করতে পারি, ব্যাংকিং সেক্টর শিফট করতে পারি। তো জিনিসটা আমাদের পোর্টফোলিও ওয়েল ডাইভার্সিফাই হবে, তার পাশাপাশি কিন্তু আমাদের রিস্কটা অনেকটা কমে যাবে। কেন কি স্টক প্রাইস যখন ক্র্যাশ করে, সে কিন্তু 10% বা 5% এক একটা দিনে ক্র্যাশ করে। তো সেক্ষেত্রে কিন্তু যদি আমরা এরকম পার্সিয়ালি প্রফিট বুক করি, বা যদি এই সব সেক্টরে শিফট করি, তো আমরা টোটাল পোর্টফোলিওটা রিব্যালেন্সিং হয়ে যাবে, এবং একটা ভালো ডাইভার্সিফাই হবে। আর যদি আমরা লং টার্মে যদি কোনো স্মল ক্যাপ স্টকসে ইনভেস্ট করতে হয়, তো সেটা তো ইনভেস্টমেন্ট করা যেতেই পারে, লাইফ লং ইনভেস্টমেন্ট হয়ে থাকে, যেটা আমি 5-7-10 বছর, 20 বছর আমি ওখানে ওকে ধরবোই না আমি। তো সেক্ষেত্রে এটাও করা যেতে পারে। কিন্তু যদি আমি শর্ট টার্মের জন্য স্মল ক্যাপ ইনভেস্ট করে থাকি, তো আমার মনে হয় এটা একটা রাইট টাইম যে প্রফিট বুক করার। কেন কি লাস্ট একদিনে, লাস্ট সোমবার আমরা দেখলাম যে মার্কেট কিন্তু ভালো পরিমাণে কারেক্ট করে, এবং সবচেয়ে বড় ক্ষতি হয় কিন্তু স্মল ক্যাপে। কিন্তু এটা হবারই কথা ছিল, কেন 1 বছরে কোনো স্টক যদি 300%, 400% রিটার্ন দেয়, তো সেক্ষেত্রে কিন্তু মার্কেট কিছুটা হলেও ওকে কারেক্ট করবে, আর যেটা হয়েছে। এর পাশাপাশি যদি বলি যে কোন কোন সেক্টরের কথা বললাম, যে নিফটির পারফরমেন্স কি হবে, ব্যাংক নিফটির পারফরমেন্স কি হবে, এবং ওভারঅল সেন্টিমেন্টে যেটা বলি, তো সেটাও ঠিকঠাক আছে। এরপর যদি ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনগুলো দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে কেন এই জিনিসগুলো উঠে আসছে। তো সেক্ষেত্রে যে সবচেয়ে বড় একটা কারণ, যেটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে, ইউএস এর যে ফেড রিজার্ভ আছে, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আরবিআই, যেটা মনিটারি পলিসি কন্ট্রোল করে, তো ইউএস এর ক্ষেত্রে ফেড রিজার্ভ এটা কন্ট্রোল করে। তো ওখান থেকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন আসছে যে ওদের রেট, যে ইন্টারেস্ট রেট, ওটা কিন্তু নেক্সট কোয়ার্টারে বা আপকামিং কোয়ার্টারে ইন্টারেস্ট রেট কমবে। তো এটা একটা পজিটিভ সাইন অল ওভার ওয়ার্ল্ডের ক্ষেত্রে, প্লাস স্পেশালি ইন্ডিয়ার ক্ষেত্রে। কেন কি ইউএস এর কোনো একটা জিনিস মানে এফেক্ট করলে সেটা ইন্ডিয়াতে এফেক্ট করে। তো সেক্ষেত্রে এটা ইন্টারেস্ট রেট কমার একটা গ্লোবালি একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে ফেড রিজার্ভ থেকে। তো সেম সিগন্যাল কিন্তু আমরা আরবিআই থেকেও পাচ্ছি, যে ইন্টারেস্ট রেট রিসেন্টলি কমার কথা চলছে, এই কোয়ার্টারে বা নেক্সট পরের কোয়ার্টারে কমার কথা চলছে। তো সেক্ষেত্রে যদি যে ইন্টারেস্ট রেট কমে, তো সেটা একটা বড় পজিটিভ সাইন। এবং তো সেই এই পজিটিভ সাইনকে কাজে লাগাবে বড় বড় যে আমাদের যে এমএনসি গুলো আছে, যে কোম্পানিগুলো আছে, সেটা কাজে লাগাবে, এবং নতুন করে ক্যাপেক্স আসবে। ক্যাপেক্স বলতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেখানে কোম্পানি লোন, যে লোন নেয়। সাপোজ এই জিনিসটা এরকম হয় যে সাপোজ আমরা কোনো কোম্পানি আজকের দিনে যদি 7% ইন্টারেস্টে ব্যাংকের থেকে লোন নেয়, তো ইন্টারেস্ট রেট বাড়ার ক্ষেত্রে যখন ইন্টারেস্ট রেট কমবে, সে 5% ইন্টারেস্টে লোন পাবে। তো সেই ক্ষেত্রে যখন কম ইন্টারেস্ট লোন পাবে, তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো নতুন করে নতুন ওর ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাবে, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াবে, নতুন ব্রাঞ্চ খুলবে, সব কিছু বাড়বে। আর নতুন যখন কোম্পানি প্রোডাকশন বাড়বে, তো সেক্ষেত্রে কোম্পানির সেলস বাড়বে, নেট প্রফিট বাড়বে, ইপিএস বাড়বে, আলটিমেটলি স্টক প্রাইস বাড়বে। আর স্টক প্রাইস বাড়া মানে স্টক মার্কেট বাড়া। তো ওভারঅল একটা ইকোনমিক সাইকেল এভাবে চলতে থাকে। তো সেক্ষেত্রে এটা একটা ভালো পজিটিভ সাইন। এবং তো এই ফেড রিজার্ভের ক্ষেত্রে একটা পজিটিভ সিগন্যাল আসছে। এবং আমার মনে হয় যদি আরবিআই নেক্সট এই কোয়ার্টার না করে, কেন কি সামনে একটা ইলেকশন আসছে, তো ইলেকশনের সেন্টিমেন্টের দিকে তাকিয়ে হয়তো এখন কিছু
হচ্ছে না, কিন্তু আফটার ইলেকশনে তো সেটা কিন্তু আমাদের প্রতিফলিত হবে। এবং আরেকটা জিনিস বলা যায় যে এই আফটার ইলেকশন যদি কোনো গভর্নমেন্ট ক্লিয়ার মেজরিটিতে আসে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো পজিটিভ সাইন। এবং কন্টিনিউয়াসলি স্টক মানে নিফটি ফিফটি এবং ব্যাক নিফটি স্টকগুলো কিন্তু লাইফ টাইম হাই বানাবে বলে এটা আমার বিশ্বাস। এবং আমার মনে হয় যে নেক্সট ডিকেড যেটা আসছে, নেক্সট 10 ইয়ার্স 20 ইয়ার্স, এটা গোল্ডেন অপরচুনিটি টাইম আমাদের ইনভেস্টমেন্ট ক্ষেত্রে বা সুইং ট্রেডিং ক্ষেত্রে। একটা মোটা টাকা বানানোর কিন্তু একটা সুযোগ আমার মনে হয় আসছে বা আসতে চলেছে বা অলরেডি চলে এসছে। তো এটাই বলার ফাইনালি, যে আমরা যদি স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট করে থাকি, তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা যদি আমাদের লং টার্মের জন্য হয়, তো এটা কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আর যদি সুইং ট্রেডের জন্য হিসাবে আমরা কাজ করি, তো সেক্ষেত্রে প্রফিট বুক করে লার্জ ক্যাপ থেকে আমরা স্মল ক্যাপ থেকে আমরা কিন্তু লার্জ ক্যাপে বা মিড ক্যাপ বা লার্জ ক্যাপে শিফট করতে পারি, ব্যাঙ্কিং সেক্টরে শিফট করতে পারি। তো এটাই বলার। তো তো সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল আমাদের মনে হয় ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে আসছে, যে ওভারঅল একটা গ্রোথের ইন্ডিকেশন আমরা ক্লিয়ারলি পাচ্ছি, যেটা আমাদের অ্যাজ ইনভেস্টরের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো দিক। তো আমার মনে হয় এই টাইমে যে ছোটো মোটো কারেকশন আমরা কন্টিনিউয়াসলি দেখবো, এটা অবধারিতভাবে এটা শিওর যে 5% 6% কারেকশন কিন্তু নিফটির ক্ষেত্রে বা ব্যাংক নিফটির ক্ষেত্রে আসতেই পারে। তো এটা কিন্তু একটা অপরচুনিটি হবে ইনভেস্টমেন্ট, ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য, বা কিছু যদি প্রফিট বুক হয়ে থাকে, ইনভেস্টমেন্ট না করে থাকি, কিছু উইশ লিস্ট থাকে, তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াসলি করা যেতে পারে। তো মনে হয় না মেজর কোনো কারেকশন নেক্সট 1 থেকে 1.5 বছর আসবে। তো এই টাইমটা যদি ফুললি ইনভেস্টেড থাকি, আমার মনে হয় একটা ভালো প্রফিট আমরা জেনারেট করতে পারবো। তো ওভারঅল যদি সাম আপ করি ভিডিওটা, তো আমার মনে হয় যে ব্যাংক নিফটির ক্ষেত্রে ভালো, বা ব্যাংক নিফটির ক্ষেত্রে যে ব্যাংক নিফটি সাপোর্ট করবে নিফটিকে, তো সেক্ষেত্রে নিফটি কন্টিনিউয়াসলি বাড়বে। এবং তার পাশাপাশি নিফটি বাড়ার পিছনে যেটা আমি ফান্ডামেন্টাল রিজন দিলাম, যে ওর এপিএস বাড়ছে, নেট প্রফিট বাড়ছে, তো আলটিমেটলি একে সাপোর্ট করবে, ফান্ডামেন্টাল সাপোর্ট করছে, এবং টেকনিক্যাল নতুন ব্যাংক নিফটি টেকনিক্যালও সাপোর্ট করছে যে ব্যাংক নিফটি বাড়বে। এবং যে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনগুলো আছে, যে ইন্টারেস্ট রেট কমা, ফেড আরবিআই এর ক্ষেত্রে এবং ফেড রিজার্ভের ক্ষেত্রে, ইউএসের ক্ষেত্রে, এবং ক্যাপেক্স বাড়ার ক্ষেত্রে কোম্পানি ক্যাপেক্স বাড়বে। তো ওভারঅল কিন্তু একটা পজিটিভ সিগন্যাল আমরা দেখতে পারি ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে। তো যেটা আমার মনে হয় নতুন নেক্সট 1-1.5 বছর আমরা ভালো প্রফিটে গেইন করবো। এবং প্রত্যেককে বলবো স্টে ইনভেস্টেড থাকার, এবং গুড কোয়ালিটি স্টকসে যদি বা ফান্ডামেন্টাল রিসার্চ করে যদি ইনভেস্টমেন্ট করা যেতে পারে, আমার মনে হয় খুবই ভালো একটা প্রফিট মুখ দেখবো আমরা। তো ভিডিওটা এখানেই রাখবো। যদি চ্যানেল নতুন এসে থাকো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, এবং কোনো সাজেশন থাকে, যদি কোনো কোনো সাজেশন থাকে সেটা আমার লিখে জানাও, নেক্সট ভিডিওতে ইনকর্পোরেট করার চেষ্টা করবো। এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।